10 দিন পর থেকে দাদার সঙ্গে, মানে দাদা প্রথমে না এগুলিকে অ্যাজ এ ভৌতিক হিসাবে তো প্রথমে ভাবিনি, ঠিক আছে। 10 দিন হয়ে গেছে, 10 দিন কিন্তু ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। হঠাৎ ওর দাদা দেখতে পারলো একাধিক পিপিলিকা, দ্যাট মিনস অ্যান্টের উৎপাত, ফুলের গন্ধ। প্রথমে ঠাহর করতে পারছে না কি ফুল, পরে বোঝা গেল রজনীগন্ধা। বাট ও তো রজনীগন্ধা, একটা ব্যাচেলার ছেলে, অফিস করছে, একদম পুরো টায়ার্ড হয়ে ঘরে আসছে, ফুল আনবে কেন? গার্লফ্রেন্ডও তো নেই তখন, ওর গার্লফ্রেন্ড ছিল না, মানে চার্জ হতে বেশি সময় লাগে না। বাট চার্জ হওয়ার পর না, যখন 100% ব্যাটারিটা হয়ে যায় না, লেখা আছে যে ফুল চার্জ, হ্যাঁ 100% এরকম। তো ও যখন দেখতে গেছে যে 100% চার্জ হয়েছে, ওটার নিচে একটা জাস্ট লেখা, ইংলিশে লেখা, তুমি কি আমায় শুনতে পাচ্ছ না। জানলার ওপরেও সিটকানি ছিল, নিচেও সিটকানি ছিল, ভালো করে লক করে না ও শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ধড়াম করে একটা আওয়াজ, ওটাই ভাবছি যে আমি এত ভাবে সুন্দর করে লাগালাম, আমি বুঝতেই পেরেছিলাম ঝড় হবে, জানলাগুলি আপনি আপ খুললো কেমন করে, ঠিক আছে, ফাইন। তো ও ভাবছে যে এটা কি হচ্ছে আমার সাথে, কিন্তু সেট করেনি। এবার না কিছু কিছু কথা হচ্ছে, ও না অ্যান্সার পাচ্ছে না, মানে ওর মোবাইল নতুন কিনেছে, এমনও না যে বেশি দিন হয়েছে, হার্ডলি ধরো 6-7 মাস হয়েছে। এই মোবাইল এরকম মোবাইলের নষ্ট হতে পারে না, বা ওরকম গ্লিচ হতে পারে না। ভৌতিক বাড়ি, পাশ্চাত্য দেশের অনেক ভৌতিক বাড়ির ঘটনা শোনাচ্ছি ইদানিং লাইভে, আপনারা খুব এনজয় করছেন। কিন্তু কি শুধু পাশ্চাত্য দেশেই আছে ভৌতিক বাড়ি, আমাদের ভারতবর্ষে কি নেই? আছে তো। কথায় গল্প ভুতুড়ে আড্ডা স্টেশনে এরকম কত বাড়ির হদিশ আপনাদেরকে দিয়েছি। তেমনি আজ উড়িষ্যার এক জায়গায় এক হন্টেড বাড়ির ঘটনা পাঠিয়েছে বিমান বসু, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ঘটনায় না বিমানও প্রত্যক্ষদর্শী। অ্যাকচুয়ালি মেইনলি হয়েছে বিমানের দাদা অর্ণব বসুর সাথে। ওর মাও মানে প্রত্যক্ষভাবে হলেও একটু হলেও উনিও সাক্ষী আছেন। মানে ঘটনাটা এত মারাত্মক, এত ভয়ঙ্কর না, তোমরা হয়তো শুনলে তোমাদের গা ছমছম করবে। আমি সবসময় বলি যে পাশ্চাত্য দেশের ঘটনাগুলি এত কি করে ভয়ঙ্কর হয়, কিন্তু এই ঘটনা শুনে মানে কি বলবো, এই রেশটা হয়তো এখনো আমার মধ্যে কাটছে না। জাস্ট আমি শুট করার আগে আমি আবার ওটা শুনলাম, ভয়েস ক্লিপিংসটা শুনলাম, নোট ডাউন করলাম, আমি রেশটার থেকে বেরোতে পারছি না, এতটাই ভয়ঙ্কর। তো আমি এত এত বলছি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, যাওয়া যাক তাহলে, শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজ একটি মারাত্মক, হ্যাঁ একটি মারাত্মক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রাতের ঘুম উড়বে আমি গ্যারেন্টি দিয়ে বললাম। তো যারা ভাবছেন এরকমই হয়তো ভয়ঙ্কর ঘটনা আপনার কাছেও আছে, এবং আপনি আমাদের এই কথায় গল্প শেয়ার করতে চান, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও থেকে পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। তো চলো শুরু করছি। আহ অর্ণব, তো অ্যাকচুয়ালি মানে বিমানের যে দাদা অর্ণব, উনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন, এবং কমপ্লিট করার পর উনি একটা মানে জব পান, এবং সেটা উড়িষ্যার কোনো এক জায়গায়, একটা মানে বেশ ভালোই টাউন, হ্যাঁ ওর নামটা প্রকাশ করছি না। এবং ওখানে যখন পোস্টিং হয়, উড়িষ্যাতে ওনারা কোন মানে উড়িষ্যায় পুরী দর্শন করেছেন, বাট এই জায়গায় এই টাউনে আর কি যাওয়া হয় না। জেনারেলি আমরা যখন ঘুরতে যাই ওই তোমার পুরী অ্যান্ড ভুবনেশ্বর, এটাই মেইন আমাদের ইয়ে থাকে, তাই না? তো অ্যাকচুয়ালি কি হয় জানো, তখন আননোন প্লেসে যাওয়ার আগে যদি মনে হয় যে আমাদের আশপাশে কেউ আছে কি, কারোর রিলেটিভ বা কেউ যদি ওই বাড়ি মানে ওই জায়গাটার সঙ্গে কোনো রিলেটিভ থাকে থাকে তখন হঠাৎ অর্ণবের মনে পড়লো ওর একজন খুব ভালো ফ্রেন্ড, বন্ধু, ছোটবেলার বন্ধু, যাদের সঙ্গে অর্ণবের মা বাবার সঙ্গেও পরিচয় আছে, মা বাবাদের, হ্যাঁ অর্ণবের মা বাবার সঙ্গে এই মা বাবাদের পরিচয় আছে। তো ওরা জানতেন যে ভদ্রমহিলা মানে সেই বন্ধুর মামার বাড়ি অ্যাকচুয়ালি ওই জায়গাটায়। তো বললাম ওরা তখন ওরা ডিসাইড করলো যে ওরা যখন আছে অ্যাটলিস্ট বাড়ি মানে কোনো ঘর ঠর তো খুঁজে দেখতেই হবে, কারণ ওই জায়গায় ওরকম পিজি বা হোস্টেল আছে কি না। মানে আর তাছাড়াও না এইসব যারা মানে ধরো ঘরে বাড়িতে বাড়িতে থেকে অভ্যস্ত, পট করে না পিজি হোস্টেলে যেতে একটু অসুবিধা, সবাই একটু ইন্ডিভিজুয়াল, মানে হয় না নিজের স্বাধীনতা নিয়ে মানে জীবন অতিবাহিত করতে ভালোবাসে, তো অর্ণব ওদের মধ্যেই একজন।
তো বলছে আমার এক কামরার ফ্ল্যাট হলে মানে ফ্ল্যাট হলেও হবে, কোনো অসুবিধা নেই। তখন ওই বন্ধুর, যেহেতু বললাম বেশ ভালোই কন্ট্যাক্ট ছিল, তো ফোনে ফোন করলো। তো তখন জানা গেল যে বন্ধুর মামা বাড়ি ছিল, বাট মামারা এখন থাকেন না, বাড়ি আছে বাট থাকে না, এখন ভাড়া ঠাড়া দিয়ে আছে, দেওয়া আছে। তো বলছে যে কোনো ঘর টর তোর মামার বাড়িতে খালি আছে নাকি? বলছে না, মামার বাড়িতে ওরকম কোনো ঘর দর খালি নেই। ঠিক আছে, মামাদের তো প্রচুর চেনা জানা, যেহেতু এখন হয়তো বাইরে থাকে, যেমন আমি গুয়াহাটির মেয়ে, আমি হয়তো কলকাতায় থাকি, বাট গুয়াহাটিতে তো প্রচুর চেনা জানা আছে। আমি বাইরে এসে বলেছি তাই বলে তো আমার চেনা পরিচিতি তো নেই, সেরকম তো না। এখন হয়তো কিছু হলে আমি ওখানে ফোন করলে আমার কাজ হয়ে যাবে। তো ওর মামারা হয়তো ওই জায়গা থেকে বেরিয়ে গেছেন বা থাকেন না কর্মসূত্রে, বাট ওদের তো প্রচুর চেনা জানা। তো বলছে ঠিক আছে, তোর বাড়ি লাগবে, আমি মামাকে বলে রাখবো, ওদের চেনা জানার মধ্যে কেউ যদি খবর দেয় তাহলে তো হয়েই গেল। তো এখন প্রত্যেকের একটা পার্টিকুলার ডেট থাকে না, যে ওই অমুক ডেটে তোমার গিয়ে জয়েন করতে হবে। তো অর্ণবের মানে বিমানের দাদা, অ্যাকচুয়ালি ঘটনা কিন্তু বিমান পাঠিয়েছে আমাদের, অর্ণবের দাদা সেই জয়েন করে ইয়েতে, তোমার কোম্পানিতে জয়েন করে সেই উড়িষ্যার, মানে উড়িষ্যাতে। এবং প্রথমে তো কিছু তো পাওয়া যায় না, হোটেলেই উঠতে হয়। তো হোটেলে উঠেছে, উঠে প্রায় যাচ্ছে যাচ্ছে হঠাৎ ও হোটেলের বয়গুলি থাকে না, ওরা যেহেতু স্থানীয় বাসিন্দা, তো বলছে এই তোমাদের আশেপাশে এরকম কোনো ঘর ঠর খালি আছে নাকি, আমার তো একটা বাড়ি লাগে। তো হোটেলের বয় মারফত একটা বাড়ির খবর পায়, যে ওই ওরা আর কি এখানে থাকে না, বাট বাড়িটা আছে। তো ওরা উপরতলায় ওদের সামান মানে ওদের আসবাবপত্রগুলি আছে, উপরতলা ভাড়া দেয় না, কিন্তু নিচতলা ভাড়া ভাড়া দেয়। আর যতটুকু শুনেছি আজ খালি আছে। হ্যাঁ, তো বলছে কি করে খবর পাওয়া যায়? তো বলছে যে মানে বয়টা বলেছে যে আমার একজনের পরিচিত আছে, আপনি আপনার ফোন নাম্বারটা দিন, ওই আপনাকে কন্ট্যাক্ট করে আপনাকে ডেকে নেবে। ঠিক আছে। তো ঠিক ঠিক ওই মানে যে আহ, মানে বয়টা আর কি, হোটেলের বয়টা যার নাম, যাকে নাম্বারটা দিয়েছে, অর্ণবকে ফোন করে এবং অর্ণবকে ডাকিয়ে নেই পার্টিকুলার ওই বাড়িটাতে। বাড়িটা জানো তো অনেক পুরনো বাড়ি, হয় না আগের বাড়ি যে এখনো কিছু, মানে কলকাতায় তো হামেশাই দেখা যায় পুরনো বাড়ি। তো উড়িষ্যার অনেকটা মোটামুটি পুরনো বাড়ি না, 40-45 তো হবে, কিন্তু ওয়েল মেনটেন করা। কিন্তু মানে ওপরতলা তো যেমন বললাম মালিকদের আসবাবপত্র আছে বলে ওটা বন্ধ করে রাখা হয়। আর নিচের ফ্লোরটা খালি, নিচের ফ্লোরে চাবি দেওয়া থাকে আর কি পাশেই। চাবি নিয়ে খুলে ঠুলে দেখালো। তো বলে বড় বড় মানে উপরে যতটা রুম না, নিচেও অতটা রুম, তারপর দুটো স্টোর রুম হিসাবে লক করে রেখেছে, কিন্তু চারটা বড় বড় রুম, কিচেন রুম। আর হ্যাঁ, মানে কি বলবো, পুরোনো বাড়ি হলেও ওয়াশরুম গুলি কিন্তু তোমার কুমোড এবং ওই নল শাওয়ার ওগুলি সবই আছে, কিন্তু অ্যাটাচ নয়। মানে ধরো তোমার মানে রুমে রুমে অ্যাটাচ নয়, ধরো লিভিং রুমের সঙ্গে একটা আছে। তো তোমার বেডরুম থেকে বেরিয়ে ওয়াশরুমটা ইউজ করতে হবে, ওরকম টাইপের। তো আগের দিনের বাড়ি যেহেতু, কিন্তু হ্যাঁ পরে ওরা চেঞ্জ হয়তো করেছে। তো অর্ণবের দেখে ভালোই লাগলো, কিন্তু চারটা রুম নিয়েও কি করবে? ও তো মাত্র সিঙ্গেল, হ্যাঁ, চারটা রুম নিয়ে তো কিছু করার নেই। তো বলছে ভাড়াও তো বেশি, তো আমি যদি দুটো রুম আর একটা কিচেন রুম, তাহলেও তো ভাড়াটা কম হয়ে যায়। তখন বলছে যে দাঁড়ান আমি কথা বলে নিই। তো মালিক পক্ষের সঙ্গে যখন কথা বললো, তো বললো ভাড়াটা, মানে ও এক্সপেক্ট করতে পারেনি যে চারটা রুমের ভাড়া এত কম হবে। হ্যাঁ, মানে 4 BHK বা 3 BHK তোমরা ধরে নাও, এত কম হতে পারে। মানে তারপর ভাবলো যে হতে পারে যে কলকাতায় তো বেশি বেশি সবকিছু, যেহেতু সিটি বলে কথা, হয়তো উড়িষ্যার এই শহর, ওর জন্য হয়তো দামটা একটু কম, তাই আমার আরো কলকাতা থেকে এসেছি তাই হয়তো আরো কম মনে হচ্ছে। ঠিক আছে, ওর তো খুব পছন্দ হয়েছে, ভাড়াটাও ঠিক। তখন মনে মনে ভাবছে যে ওর মার সঙ্গে কথা বললো, মা বলে নিয়ে নে, কেউ যদি মানে তোর অফিসের কলিগ টলিগ, হয়তো অনেকেই বাইরের থেকে যারা চাকরি করতে গেছে, ও ওদেরকেও সঙ্গে রেখে নিবি, অ্যান্ড হাফ হাফ করে নিলে আরো কম পড়বে। আর মানে দুজন থাকলে হয় না, গল্প গুজবও করা যায়। তো বলছে হ্যাঁ, আস্তে আস্তে মানে ইয়ে হই, মানে অফিসে একটু মানে থিতো হয়ে নি, তারপর এরকম যদি কেউ থাকে আমি নিয়ে নেবো। তো আহ, যেহেতু খুবই ভালো লেগেছে, এবং অ্যাডভান্সটাও ওই 2 মাসের অ্যাডভান্স ও দিয়েছে। তো 2 মাসের অ্যাডভান্স দেওয়ার পর ওর মা আসার কথা ছিল। ঠিক আছে, ওর মা আসার কথা ছিল যে ছেলের সংসার সাজিয়ে যাবে, ছেলে আর কি কিনবে না কিনবে অতটা তো সেন্স নেই। তো তখন কি হয়েছে, আন্টির আর কি বিমানের মার পা ভেঙে গেছে, তো এখন তো আসার উপায়ও নেই। বিমানও মানে পট করে আসতে পারবে না দাদার হেল্প করতে, যেহেতু মারও টেক কেয়ার, ওরা দুই ভাই, টেক কেয়ার করতে হবে। তো তখন অর্ণব বলছে যে তোমরা চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেবো, ওইটুকুনি তো সেন্স আছে, জিজ্ঞেস করে করে ইয়ে করে নেবো।
আরেকজন হাউস হেল্পকে রেখে নেব। তো আশেপাশের মানুষকে বলেছে যখন, তো বলছে একজন হাউস হেল্প আসবে। তো ও বলছে আমি কিন্তু সকালে আসবো, আমি বিকালে আসবো না। তো বলছে বিকেলে দরকারও নেই, আমি অফিস থেকে আসতেই হয়তো 7টা 7:30 বেজে যাবে, দরকার নেই, তুমি সকালবেলায় মোটামুটি কাজ টাজ করে যেও, বাসন মাজা, ঘর পোছা, বাসনগুলি রেখে দেবো। বলছে হ্যাঁ দাদু বাবু, বাসনগুলি রেখে দেবেন। হিন্দিতে যদিও কথাবার্তা হয়েছে, কারণ উনি স্থানীয় বাসিন্দা, উড়িষ্যারই মানুষ। হ্যাঁ, তো বলছে আপনি রেখে দেবেন, আমি সকালবেলা এসে মেজে দিয়ে যাব। তারপর বলছে যে তুমি কি একটু রান্না টান্নাও করে দিতে পারবে? তো বলছে যে আমার তো প্রচুর কাজ, মানে অত তো আমি মানে 3-4 পদ তো রান্না করতে যেতে পারবো না, বুঝতেই পারছেন কাজ আছে, আমার তো সময় হবে না। তো তখন অর্ণব বললো যে ঠিক আছে, তুমি ডাল ভাতটাই না হয় করে দিও, না হয় একটা ভাজাই করে যেও, আমি না হয় বাইরে থেকে মাঝে মধ্যে 1-2টা তরকারি কিনে নিয়ে যাব। তো ওরকম করে আর কি উনি ওই হাউস হেল্পের সঙ্গে কথা বললো, এবং হাউস হেল্পটা বলছে ঠিক আছে, তাহলে যদি এরকম হয় আমি করে দিয়ে যাবো। বলছে মাঝে মধ্যে একটা তরকারি বা রুটি করে হটকেসে রেখে দিয়ে গেলে, তুমি তোমার সময় মতো এসে করে গেলে, এমন না যে আমার সকালেই বানিয়ে যেতে লাগলো, তুমি বানিয়ে হয়তো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেলে। তো বলছে ঠিক আছে। তো একটা ছোট মোটো ফ্রিজও কিনে নিয়েছে, কারণ উড়িষ্যাতেও কিন্তু প্রচুর গরম পড়ে আমরা জানি। অ্যান্ড ওইটা কিন্তু মোটামুটি গরমের দিনই ছিল, ওই ধরো মার্চ এপ্রিলের সময় ছিল। হ্যাঁ, তো ও আস্তে আস্তে তোমার ক্যাম্প একটা খাট আনলো, তোমার ওইরকম করে আস্তে আস্তে থিতু হওয়া শুরু করলো, যতটুকু না লাগলেই না হয় ওইটুকুনি আসবাবপত্র বলো বা কিচেন ইউটেন্সিলস বলো, ওগুলি ও এনে মজুত করা শুরু করলো। তো বিমান অ্যাকচুয়ালি এই ইয়েটা তো বিমান পাঠিয়েছে আমাদের ঘটনা। তো আমাকে বিমান যেটা বললো, রুমকি দি দাদা কিন্তু প্রথম প্রথম কিছু টের পাইনি, যেমন তুমি বলো, কারণ এটা হতে পারে যে নতুন মানুষ এসছে, ওরাও হয়তো যাচাই করে নেয় মানুষটাকে, হতে পারে এটাও একটা কারণ। খুব ভালো পয়েন্ট বলেছো তুমি বিমান। হ্যাঁ, তো বলছি দাদা তো ইয়ে গেছে, 10 দিন পর থেকে দাদার সঙ্গে, মানে দাদা প্রথমে না এগুলিকে এজ এ ভৌতিক হিসাবে না প্রথমে ভাবিনি, ঠিক আছে। 10 দিন হয়ে গেছে, 10 দিন কিন্তু ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। হঠাৎ ওর দাদা দেখতে পারলো একাধিক পিপিলিকা, দ্যাট মিনস অ্যান্টের উৎপাত। জানলা দিয়ে অ্যান্ট, সারি সারি অ্যান্ট, রান্নাঘরের সিঙ্কে অ্যান্ট, খালি অ্যান্টে অ্যান্ট ভরে গেছে ওদের, ওর পুরো ঘরটা যেমন অ্যান্ট দখল করে নিয়েছে। তারপর যখন হাউস হেল্পকে বললো, তো কেরোসিন দিয়ে মুছা ঠাচা করার পর একটু কমেছে। এটা কমার 2 দিন পরে ঘরের ভিতরে নয়, ঘরের বাইরে ঘুম থেকে উঠার পর দেখে রাশি রাশি উলি পোকা। চেনো তো? ঠিক উলি পোকা নয়, কিন্তু ওই রকম তোমাকে কি বলে, ওই প্রজাপতির যে ছোট ভার্সন যেটা, ওটা একাধিক যেমন ওখানে পড়ে মরে আছে। আর শুধু ওর বাড়িটাতেই, আশেপাশে কিন্তু ওরকম কিছু নেই। মানে যা কি হয় বলতো, এরা তো আর অত বুঝ না যে এই বাড়িতে অ্যাটাক করব, রাস্তায় অ্যাটাক করব না, ওরকম তো না। যদি উৎপাত বেশি থাকে, যেমন অর্ণবের ভাড়া বাড়িতেও ওরকম পড়ে আছে, ঠিক তেমনি রাস্তায়ও পড়ে থাকার কথা না, ওরকম কিন্তু কিছুই ছিল না। তো বলছি যে এইগুলি কি, তারপর ভাবলো হয়তো নতুন জায়গায়, এখানে আমাদের ওখানে যেমন উলি পোকার উৎপাতটা বেশি হয়, এখানে হয়তো এই জিনিসটার উৎপাত বেশি, হতেই পারে, কত কিছুই তো হতে পারে। তো এগুলিকে ইগনোর করে, কারণ অফিস যেতে হবে, ওর তো অফিসের কাজগুলি করতে হবে, এগুলি নিয়ে তো চিন্তা ভাবনা করলে হবে না, এগুলিকে সাইড করে রেখে উনি অফিসের কাজ করতে অভ্যস্ত, মানে করছে করছে। একদিন কি হয়েছে, অফিস থেকে ফেরার পর ও দরজা জানলা তো বন্ধ করে যেত না। তো এসে, যেহেতু বললাম এপ্রিল মে গরমের দিনই, ও জাস্ট দরজাটা খুলে ঢুকেছে, ঢুকে না বলছে খুব সুন্দর একটা ফুলের গন্ধ। প্রথমে ঠাহর করতে পারছে না কি ফুল, পরে বোঝা গেল রজনীগন্ধা। বাট ও তো রজনীগন্ধা, একটা ব্যাচেলার ছেলে, অফিস করছে, একদম পুরো টায়ার্ড হয়ে ঘরে আসছে, ফুল আনবে কেন? গার্লফ্রেন্ডও তো নেই তখন, ওর গার্লফ্রেন্ড ছিল না, মানে হয়তো কলেজ লাইফে ছিল, তো বিমান বলছে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, বাট তখন ওই সময় কিন্তু আমার দাদা ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড ছিল না। তো কেউ নেই, তো ফুল আসবে কোত্থেকে? কিন্তু এত সুন্দর গন্ধ, ও এদিক ওদিক তাকাচ্ছে, উৎস খুঁজে পাচ্ছে না গন্ধ। দরজা জানলা খুলে দিল, যেহেতু বললাম গরম, একটু গুমট ভাবটা চলে যাবে। হ্যাঁ, এরকম করতে 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 আস্তে আস্তে কিন্তু তুমি বলতে পারো যে কিছু কিছু আনইউজুয়াল থিং, যেটার অ্যান্সার কিন্তু অর্ণবের কাছে ছিল না, যে গন্ধের উৎস কোথায়, পোকামাকড়গুলি শুধু ওদের বাড়িতেই কেন অ্যাটাক করছে। ঠিক আছে, একদিন কি হয়েছে, যেহেতু অফিসে কাজ করে এসে ফোনের মানে চার্জটা পুরোপুরি মোটামুটি 10% ছিল, ও না ফোনে চার্জারটা লাগিয়ে ওয়াশরুমে গেছে, ফ্রেশ ফ্রেশ হয়ে, দিদি তো রান্না করেই গেছে, হাউস হেল্প তো রান্না করেই গেছে, একটু গরম টরম করে খাবে। ইন দ্যাট টাইম, মানে খুব আজকাল তো দেখবে চার্জ হতে বেশি সময় লাগে না, বাট চার্জ হওয়ার পর না, যখন 100% ব্যাটারিটা হয়ে যায় না, লেখা আছে যে ফুল চার্জ, হ্যাঁ 100% এরকম।
তো ও যখন দেখতে গেছে যে 100% চার্জ হয়েছে, ওটার নিচে একটা জাস্ট লেখা, ইংলিশে লেখা, তুমি কি আমায় শুনতে পাচ্ছ না। এটা কিন্তু মেসেজ নয়, দেখবে ওই যে তোমার যখন ইন্ডিকেশন একটা আসে না যে ফুল চার্জ হয়ে গেছে, ওটা কিন্তু এমনি মানে এটা মোবাইলের সেটিংসেই থাকে, ওটা জাস্ট এমনি ডিসপ্লে হয়। ঠিক ওটার নিচেই ইংলিশে লেখা কি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না। ও না অর্ণব, অর্ণব বলছে এইটা কি, মানে চার্জ হয়ে গেছে সেটা তো ইন্ডিকেশন দিয়েছে ঠিক আছে, কিন্তু তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না এই লেখাটা কোত্থেকে আসলো। ও না মেসেজ চেক করলো কেউ মেসেজ পাঠিয়েছে নাকি, না মেসেজ তো কেউ নেই, মানে হোয়াটসঅ্যাপেও নেই, মেসেজও নেই। আবার যখন খুলে দেখতে গেল ওই না ওই অবভিয়াসলি ওটা তো ডিসঅ্যাপিয়ার হয়েই যায় তুমি যখন চার্জ থেকে খুলে নাও, আর ওই মেসেজটাও চলে যায়। ও না বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে, এই মেসেজটা আসলো কোত্থেকে মোবাইলে। একদিন কি হয়েছে, যেহেতু বললাম ওই গরমের দিন অ্যান্ড ঝড় হাওয়া বাতাস এগুলি তো কোয়াইট কমন, ওখানেও কমন, সব জায়গায় কমন। হ্যাঁ, তো একদিন কি হয়েছে, ও অর্ণব পুরোপুরি যেহেতু হালকা বাতাস ছাড়ছে, বুঝতে পেরেছে রাত্রেবেলা বৃষ্টি বা ঝড় ঝড় উঠলেও উঠতে পারে। তো ও কি করেছে, যেহেতু বললাম পুরোনো বাড়ি, উপরেও তোমার জানলার ওপরেও সিটকেনি ছিল, নিচেও সিটকেনি ছিল, ভালো করে লক করে না ও শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ধম করে একটা আওয়াজ, ঠিক আছে, আওয়াজ শুনে না মানে হকচকিয়ে গেছে, গিয়ে দেখে মানে উঠে দেখে জানলাগুলি এরকম করে খালি বন্ধ হচ্ছে, মানে বুঝতে পারছে হাওয়া এরকম করছে, মানে প্রত্যেকটা জানলা, ওর রুমে দুটো জানলা ছিল এবং বুঝতে পারছে বাইরের জানলাগুলিও যেগুলি বন্ধ করে এসছে ওগুলি কিন্তু হাওয়ার মধ্যে দাবার ধাম ধুম ধাম, যেহেতু তোমার আহ কি বলে কাঠের জানলা ছিল, প্রচন্ড জোরে আওয়াজ করা শুরু করেছে। ও পুরো অবাক, কারণ ও নিজের হাতে লাগিয়েছে এবং সিটকানি কিন্তু লুজ নয়, ঠিক আছে, উপরের সিটকানি লুজ হয়ে খুলতে পারে, কিন্তু নিচের সিটকানিটা কি করে খুলবে একবার আমাকে বলবে। এটার তো অ্যান্সার আমিও পাইনি, তোমরা কি পেয়েছো। তো ওরা বুঝতে পারেনি, এবং যেহেতু ঝড় বাতাস হচ্ছে, ও সঙ্গে সঙ্গে কি করলো, পুরোপুরি আবার জানলা বন্ধ করে না, ওটাই ভাবছি যে আমি এত ভাবে সুন্দর করে লাগালাম, আমি বুঝতেই পেরেছিলাম ঝড় হবে, জানলাগুলি আপনি আপ খুললো কেমন করে, ঠিক আছে, ফাইন। তো ও ভাবছে যে এটা কি হচ্ছে আমার সাথে, এটা কি হচ্ছে আমার সাথে, ঠিক আছে। একদিন শনিবার কিছু কারণের জন্য ওর অফিস বন্ধ, ঠিক আছে, তো ভেবেছে অফিস যখন বন্ধ, অফিস থাকলে ও মোটামুটি 8টার সময় মানে 8টার মধ্যে ও চান টান শেষ, 9টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, আর ওই হাউস হেল্পের কাছে কিন্তু একটা চাবি থাকে। তো ও বেরিয়ে যায়। তো ওই দিন না যেহেতু অফিস নেই, কেন বাবা সকালে উঠবে, সবারই তো ইচ্ছে হয়, আমাদেরও ইচ্ছে করে না, স্কুল টুল বা অফিস না থাকলে অ্যাটলিস্ট 8টা সাড়ে 8টা অব্দি তো ঘুমোবো না, প্রত্যেকদিন যদি এখানে 5টা 6টায় উঠতে হচ্ছে আমার। তো সেই দিন কি হয়েছে, বলছে 3টা 15 থেকে, মানে আমি মোবাইলটা নিয়ে বসিনি, ওই মোবাইলটা থাকলে দেখাতাম, মানে আমি না অ্যালার্ম সেট করে রাখি, যেমন 5টা 5-এ একটা অ্যালার্ম দিই, 5টা 10-এ একটা অ্যালার্ম দিই, 5টা 15-তে 5 মিনিট অন্তর অন্তর এটা আমি দিই, বাচ্চা যদি একবার ঘুম লেগে যায় তার আরেকটা অ্যালার্মে যেতে উঠে যায়। তো এটা কিন্তু আমার সেট করতে হয়, না হলে কিন্তু সেট করা হয় না। তো ওর একটা অ্যালার্ম সেট করাই ছিল ভোর 6:30টার সময়, ঠিক আছে। সেই দিন শনিবার দিন সকালবেলা, মানে ভোর রাত তো বলাই ভালো, 3টা 15 থেকে এভরি 15 মিনিট অন্তর অন্তর অ্যালার্ম বাজছে। যখন ও অ্যালার্মের সেট করলো, দেখলো কি আপনি আপ সেটিং এ আছে 15 মিনিট অন্তর 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 অন্তর, যেমন কেউ 15 মিনিট অন্তর অন্তর ঘুম ভাঙানোর জন্য সেট করে রেখেছে, অথচ ওর পুরো মনে আছে অ্যালার্ম কিন্তু ও সেট করেনি। এবার না কিছু কিছু কথা হচ্ছে, ও না অ্যান্সার পাচ্ছে না, মানে ওর মোবাইল নতুন কিনেছে, এমনও না যে বেশি দিন হয়েছে, হার্ডলি ধরো 6-7 মাস হয়েছে, এই মোবাইল এরকম মোবাইলে নষ্ট হতে পারে না বা ওরকম গ্লিচ হতে পারে না, না বুঝতে পারছি না। একদিন কি হয়েছে, মানে ওই দিন মানে স্যাটারডে তো ভোরবেলা এরকম ওর ঘুমটা নষ্ট হলো, তো ঘুমোতে তো পারবেই না, উঠে সকালবেলা চা বানাতে গেছে, চা বানাতে গিয়ে দেখে কি ওর না ইন্ডাকশন ওভেনও ছিল, আর ওই যে তোমার এক চুলার মানে গ্যাস সিলিন্ডারও ম্যানেজ করেছিল, এক চুলার গ্যাস, 2 চুলার গ্যাস ছিল না, কিন্তু একটা চুলা আলা যে এক বার্নার আর কি ওই গ্যাস। তো ইন্ডাকশনও ছিল, ও চা বানিয়ে খেতে যাবে, দেখে ইন্ডাকশন এবং গ্যাসের একদম পুরো মিডলে কিছু জায়গা ছিল, ওখানে একটা আই কার্ড রাখা এবং কোনো একটা মেয়ের আই কার্ড রাখা। তো মানে যেটা আর কি টাইটেল দেখে বোঝা গেল সাম নন বেঙ্গলি আর কি, বিহারি সম্প্রদায়ের কোনো মেয়ে হবে, বিহারি বা ওই তোমার ইউপি ওইখানের মেয়ে, মানে টাইটেল দেখে বুঝতে পারলো। তো ও না ভাবছে যে এই আই কার্ডটা এখানে কি করে আসলো। হয়ে গেছে ধরো 12-14 দিন তো হয়ে গেল এই ঘরে, 14-15 দিন তো হয়ে গেছে এই বাড়িতে আসা। ও এমন না এই না ইয়েতে ঢোকেনি, মানে কিচেন রুমে ঢোকেনি, তখন ভাবলো কি ওই দিদি কি রেখেছে। हाउस हेल्प যখন এসছে তখন বলছে দিদি आप क्या कल किसी का आई कार्ड रख के गई थी, বলছে किसका आई कार्ड।
तो बोलছে एक लड़की का मीन्स एक लड़की था, शायद उसका ऑफिस का आई कार्ड होगा। तो बोलছে नहीं, मैं आई कार्ड लेके क्या करूंगी, हाँ। और मैं जहाँ काम करती हूँ वो लोग आई कार्ड संभाल के रखते हैं, घर में काम करती हूँ, एक मेस में काम करती हूँ। मुझे कुछ आई कार्ड मिलने से मैं आपके घर क्यों रख के जाती कि फिर भी কিচেন রুম में। তো তখন হঠাৎ ওর মনে পড়লো কালকে যখন খেতে গরম ঠরম করেছে, ও তো খাওয়া দাওয়া গরম করে মানে খেয়েছে না, তখন কিন্তু ছিল না। রাতে তো ও একাই রুমে ছিল, তো আই কার্ডটা আসলো কোত্থেকে। তো তখন দিদিকে দেখাতে যাবে বলে যেখানে আই কার্ডটা রেখেছে, যেহেতু সামনে রেখেছে, হয়তো দিদি যদি ভুলে ফেলে দিয়ে যায়, দিদিকে তো রিটার্ন করতে হবে না, কার না কার আই কার্ড। যখন দেখতে গেছে না, দেখে আই কার্ড নেই। আর ওর মেয়েটার কিন্তু পিকচারটা দেখেছে, ওই ছোট পিকচার মানে আই কার্ডে দেখবে ছোট্ট একটা পিকচার থাকে না, ওটা দেখেছে এবং টাইটেল দেখে পুরোই বুঝেছে, বললামই নন বেঙ্গলি। তো ও না মানে বুঝতে পারেনি, তখন বিমানকে ফোন করছে। বিমানকে ফোন করে বলছে যে ভাই, তুই কি কিছুদিনের জন্য আসবি, কয়েকদিনের জন্য। বলছে মায়ের তো পা ভেঙেছে রে দাদা ভাই, কি করে আসি। তো বলছে যে না, আমার না একটু মানে মানে হোস্টেলে থেকেছি, কিন্তু হোস্টেলে তো আর একা এরকম ভাবে থাকিনি, আমার না একটু কেমন লাগছে, তুই চলে আসলে ভালো হতো। তোর মা শুনেছি, মা শুনে বলছে যে ঠিক আছে, বিমান চলে যাবে, আমি আমার মাকে ডাকিয়ে নিচ্ছি। তো দিম্মাকে ফোন করে বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো, যাকগে বিমান যাকগে, অর্ণবের কাছে চলে যাক। তো ওনার বলছে যে দাদা ভাই তথাপি আমাকে 2টা দিন সময় দিক, দিম্মা আসলেই তো যেতে পারবো, মা তো কিছু করতে পারছে না। তো বলছে ঠিক আছে, তুই সময় করে তুই চলে আয় ভাই। বলছে চিন্তা নেই, এখানে তো বাসেরও ফ্যাসিলিটি আছে, রাত্রেবেলা উঠলে সকালবেলা ভোরবেলা তোর কাছে পৌঁছে যাবো, আমি আসছি, খালি দিম্মাকে আসতে দে। দিম্মাও বুঝতে পারছে বড় নাতির খুব শরীর খারাপ, এদিকে মেয়ের কাছে উনি আসার জন্য ছটফট করছিলেন, বাট সবারই তো সংসারে কাজ থাকে, যেহেতু বিমান অনেকটাই সামলে নিচ্ছিল বলে উনি তখনও আসেননি। কিন্তু যখন দেখলো যে না দরকার পড়েছে, দিম্মা কিন্তু চলে এসছে, পরের দিনই চলে এসছে, এবং বিমান সবকিছু দিম্মাকে বুঝিয়ে টুঝিয়ে পরের দিন আর কি দাদা ভাইয়ের কাছে আসবে। ও এদিকে রেডি করছিল বিমান যে দাদা ভাইয়ের কাছে আসবে, এদিকে অর্ণবের সঙ্গে কিন্তু কিছু কিছু ঘটনা হওয়া শুরু করলো জানো। একদিন ও রাত্রেবেলা, যেমন ধরো শনিবার দিন ফোন করলো তো বিমানকে, যেহেতু শনিবার দিন সকালবেলা আই কার্ড পেয়েছে এবং নানা রকম, বুঝতেই পারছো। অ্যান্ড শুধু আই কার্ড পাওয়া নয়, আমাকে বিমান বললো যে দাদা ভাই হয়তো তখন আমাকে বলেনি, কিন্তু যখন এগুলি বেশি হয়ে গেছিল, মানে যেটা ইম্প্যাক্ট আমার উপর রুমকি দিয়ে আসা শুরু করেছিল ওর ওখানে যাওয়ার পরে, তখন দাদা ভাই বললো যে ভাই জানিস তো, মানে বলতে লজ্জা করে, আমি মানে প্রথম সপ্তাহ আমি কিচ্ছু বুঝিনি, তারপর না জানিস তো আমার মনে হয় কি একটা ঠান্ডা হাত, হ্যাঁ, আমি আমি জানি না সেটা মেল না ফিমেল, কারণ ওটা অদৃশ্য হাত, আমি দেখতে পাই না। আমার না সারা শরীর বোলায়, আমার লিপসটাকে বোলায়, হ্যাঁ, কানে সুরসুরি দেয়, মানে বুঝতে পারছো মানে কোন সেন্সিটিভ ইস্যুর কথা আমি বলছি, প্লিজ তোমরা বুঝে যাও। এখানে অনেক বাচ্চারা আছে, আমি এর থেকে বেশি ডিটেলসে বলতে পারবো না, হ্যাঁ। অ্যাজ ইফ ওকে মানে কিছুর জন্য আর কি অ্যাপ্রোচ করা, ঠিক আছে। বলছে আমার বহুত অসুবিধা হয়, এটা পরে বলেছে আর কি, কিন্তু এইগুলি জিনিসও কিন্তু অর্ণবের সঙ্গে হচ্ছিল, কিন্তু যেহেতু বিমানকে ও পরে বলেছে, পরে আর কি আমাকে বিমান বলেছে, ওই সময় ওই দৌরান কিন্তু রুমকি দি দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু এসব এসব কাজ, এসব জিনিসও হয়েছিল। তো বলছে কি যখন এরকম স্পর্শটাও ঠান্ডা স্পর্শ, মাথা মানে নিচ থেকে আস্তে 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 উপরে উঠলো, ও না পুরোপুরি হিপনোটাইজ বা প্যারালাইসিসের মতো হয়ে যেত। ও নড়তে পারতো না, ওর মনে হতো যে আমি উঠে যাই, আমার মানে এই ছোঁয়াটা আমার ভালো লাগছে না, সে মেল হোক ফিমেল হোক, ও বুঝতে পারছে না এটা মেল না ফিমেল, ফিমেলের টাচ। হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, ওর গার্লফ্রেন্ড ছিল, বাট হয়তো ওইরকম পর্যায়ে যায়নি, তাই এই অনুভূতিটা ওর কাছে নতুন পুরোপুরি। বলছে যে আমি মানে, কিন্তু জিনিসটা না প্রচন্ড অন্যরকম ফিল দিচ্ছিল আমাকে। পরে ওর ভাইকে বলে, যখন ওর ভাইয়ের সঙ্গে কি হয়েছে সেটা তো ক্রমশ প্রকাশ্য আসছে, সেটা মানে প্রচন্ড ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, এগুলি তো চলছিল। তো তোমার স্যাটারডে রাত্রেবেলার, যেহেতু অলরেডি ওর ভাইকে আসতে বলে দিয়েছে, স্যাটারডে রাত্রেবেলা ওর ইউরিন মানে পেচ্ছাপ পেয়েছে আর কি অর্ণবের। তো আমি বললামই, যেহেতু ওর বেডরুমে অ্যাটাচ ছিল না, বেডরুম থেকে বের হয়ে কিন্তু তোমার লিভিং রুমে যেতে হবে। তো বাথরুম পেয়েছে, এবং না ওর না একটা নাক কেমন একটা উৎকট গন্ধ, মানে আহ রক্ত বা পাস, যে পুজ রক্তর একটা দেখবে কেমন গন্ধ হয় না, ওইরকম গন্ধ ওর নাকে আসে। ও জাস্ট চোখ খুলে দেখেছে, চোখ খুলে না উঠেছে, মানে উঠবে আর কি। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, অর্ণব কিন্তু একদম অন্ধকারে ঘুমোতে পারে না,
প্রথম প্রথম যখন মানে জিরো বাল্বটাও লাগায়নি তখন কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে ঘুমোতো। হ্যাঁ, তো রুমে যখন জিরো বাল্বটা লাগিয়ে দিয়েছে তখন অবশ্য ফ্ল্যাশ অন করে ঘুমানোর কোনো দরকার পড়েনি। বাট ও যখন চোখ খুললো, জিরো লাইটটা অন ছিল, দেখছি কি জানো তো, পুরো দেওয়ালের মধ্যে না মানে ছিটা, অনেকগুলি ছিটা, মানে পুরো দেওয়াল ভর্তি ছিটা, এদিকে দেওয়ালে ছিটা, এদিকে, ইনফ্যাক্ট পুরো ঘরে ছিটা ছিটা। তো এবং সেটা মানে বোঝা যাচ্ছিল, মানে যেহেতু আর কি জিরো বাল্বের না, জিরো পাওয়ারের, অতটা বুঝতে পারছিল না যে কালারটা কি। ও উঠে যখন বসেছে না, ওর যেন কেন মনে হলো এটা রক্তের ছেটা। ও না চোখ বন্ধ করে নিচে, এটা কি দেখছি, আমি কি স্বপ্ন দেখছি না হ্যালোসিনেট করছি, বলে না মোবাইলের ফ্ল্যাশটা অন করে না এরকম করে যেই ঘোরালো, দেখে ঘর পুরো সাফ। তো তখন ও নিজেকে নিজে, আমি বললাম না জাস্টিফিকেশনই আমরা দেই সবসময়, আমরা কিন্তু আমাদের মোডটা ডিনার মানে একটা কি বলবে, আহ না বোধক ইয়েতেই থাকে যে না এগুলি কিছু হতে পারে না, এগুলি নয়, এগুলি আমার দিমাগের উপাজ, আমার দিমাগে এগুলি হ্যালোসিনেট করছে, বা আমার দিমাগ এগুলি দেখাচ্ছে বলে আমি এগুলি দেখাচ্ছি, এগুলি তো হতেই পারে না। ঠিক আছে, সেদিন উঠলো, উঠে জল ঠল খেয়ে ঘুমিয়ে গেছে। সানডে সকালবেলা না আর আই কার্ড ফাই কার্ড ও পাইনি। অ্যান্ড বিমান বলছে যে দিম্মা আজকে আসছে, দিম্মা আসলে আমি কালকেই কালকে সকালে বাসে উঠবো, বিকেলবেলা দাদাভাই তোর কাছে পৌঁছে যাবো। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই দিন রাত্রেবেলা আহ অর্ণব, মানে অর্ণবের সঙ্গে তো অনেক কিছুই হচ্ছে, ও বেচারা না অফিসেরও দেখো একটা চাপ, নতুন একটা অফিস জয়েন করেছে, এবং হ্যাঁ অর্ণবের কিন্তু ট্রেনিং একটা বাকি ছিল, একটা ট্রেনিং করে এখানে জয়েন হয়েছে, বাট প্লাস আরেকটা ট্রেনিং ওদের দেওয়া মানে দেওয়া হবে, ওর কলকাতায় আবার আসতে হবে, কলকাতা যে ওদের ব্রাঞ্চ অফিসটা আছে, মানে মেইন হেড অফিস, ব্রাঞ্চ অফিস বলা ভুল, ওইখানে ওদের ট্রেনিংটা হবে, কিন্তু ওটা টেট দিচ্ছিল না। তো মনে মনে ভেবেছি বিমান আসুক, কিছুদিন থাকবো, এটা আমার হ্যালুসিনেশন। অ্যাকচুয়ালি বিমানকে ডাকার একমাত্র কারণ হলো যে ও নিজেকে নিজে এটা বলা যে আমার হ্যালুসিনেশন হচ্ছে, যেহেতু আমি একা থাকিনি, আমার হয়তো কোথাও না কোথাও ভয় একটা কাজ করছে, বিমান আসলে সব ঠিক হয়ে যাবে, তারপর ভাইকে নিয়ে তো আমি ট্রেনিং এর ডেট পড়লে তো ভাইকে নিয়ে চলেই যাব। ঠিক আছে, তো ওই দিন রাত্রে বিমান, মানে পরের দিন সকালে বাসে উঠবে, বিকেল বেলা অর্ণবের কাছে এসে পৌঁছাবে। ওই দিন রাত্রেবেলা অর্ণবের ঘুম ভাঙলো, এবং না ওই বৃষ্টিতে জল জমা হয়ে গেলে দেখবে যদি হাঁটো না, একটা ছপ ছপ ছপ, মানে জলের মধ্যে হাঁটলে যেমন ছপ 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 আওয়াজ, ও স্পষ্ট শুনতে পারলো, এবং সেটা কিন্তু বাইরের থেকে আসছে না, সেটা কিন্তু ঘরের ভিতর থেকে এসছে, মনে হচ্ছে ওর রুমেই জলে জল এবং ছপ 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 করে হাঁটছে। হ্যাঁ, তো ও উঠেছে, জিরো পাওয়ার অন, যে ও যেই উঠেছে লাইটটা দপ করে নিভে গেছে, পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। ও তো প্রচন্ড ভয় পাচ্ছে, কি বলবে কি করবে, মানে হয় না, মানুষ যখন সত্যি কথা বলবো বেশি ভয় পেয়ে যায় না, ঠাকুরের নাম নিতেও ভুলে যায় গো, যে ঠাকুরের নাম নিলে যে তুমি এইসব থেকে তুমি মুক্তি পাবে, ওইটাও কিন্তু মানুষ ভুলে যায়। অর্ণবের সঙ্গে এক্স্যাক্টলি এরকমই হচ্ছিল। ও যখন উঠেছে, উঠার পর না ফ্ল্যাশ লাইটটা অন করেছে, ভয় চোটে অন করে মানে দেখছে এদিকে এদিকে, দেখছে দেখছে না কোনো কিছু নেই, জল টল নেই, কিন্তু জলের ছপ ছপ আওয়াজ কোত্থেকে হলো, তো বললো উঠেছি যখন ওয়াশরুম থেকে আসি। তো যেটা দেখলো, বোঝা গেল যে কারেন্টই চলে গেছে, ওটার জন্যই জিরো পাওয়ারটা চলে গেছে, মানে জিরো বাল্বটা কেটে গেছে আর কি, মানে অফ হয়ে গেছে। আস্তে আস্তে দরজা খুললো, দরজা খুলে জাস্ট স্টেপ নিল, বাইরে বেরিয়ে ফ্ল্যাশটা অন ছিল, এবং আমরা যখন মানে টর্চ বলো বা মোবাইলে ফ্ল্যাশ বলো, আমরা যখন জ্বলায় কি দেখায় উপরটা না, তো নিচের নিচের ফ্লোরে, যাতে আমি ধাক্কা না খাই, নিচে যখন ফ্ল্যাশটা রেখেছে না, তোমরা বিশ্বাস করবে না, পুরো দেখেছে। একটা রিচুয়াল হয় না বাঙালি বাড়িতে, যে আমারও হয়েছিল, যে আমি যখন বরের বাড়িতে এন্টার করি, ওই আলতা জলে পা ডুবিয়ে তারপর গৃহপ্রবেশ, জানি না ওটা আলতা ছিল না ব্লাড ছিল, ওরকমই লাল রঙের পায়ের ছাপ, একাধিক পায়ের ছাপ পুরো ফ্লোরে। এটা দেখে ও আর বাথরুমে যায়নি, সঙ্গে সঙ্গে আবার ঘরের বেডরুমে ঢুকে দরজা লক করে ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে চুপচাপ করে বসে আছে। মানে পুরো ঘেমে নিয়ে শেষ বেচারার, ওই দিন আর ঘুমই হয়নি, পরের দিন মানডে ওর অফিস কিন্তু আছে। ওইরকমই অবস্থায়, মানে কি বলবে, মানে হয় না ঘুম, মানে কন্টিনিউয়াসলি ওর ঘুমের ব্যাঘাত হচ্ছিল, ও না কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছিল না, প্রচন্ড কষ্ট হচ্ছিল বেচারার। তো হাউস হেল্পটা যখন মানে
সকালবেলা এসছে আর কি, যে এটলিস্ট চা টা দিয়ে চলে যায়, আবার ওর সময় মতো এসে কিন্তু রান্নাবাড়ি করে, তখন অর্ণব থাকে না, ঘর মুছে যায় সকালবেলা, হাউস হেল্প এসে একটু ওই ধরো রুটি বা ব্রেড সেকে দিয়ে ওটা অর্ণবকে দিয়ে চলে যায়। তো অর্ণবের অবস্থা দেখে বলছে, কি হয়েছে দাদা বাবু, তোমার আপকো क्या हुआ, आपका तबीयत ठीक नहीं है क्या, डॉक्टर दिखा लीजिए, यहाँ पे तो कोई नहीं है, अकेले अकेले आप बीमार हो जाओगे, कौन देखेगा आपको। तो मुझे पता नहीं, मुझे ना अच्छा नहीं लग रहा है, 2-3 रात से नींद नहीं आ रही है। তখন ও বলছে যে नींद नहीं आ रही है, তখন না এরকম করে দেখছি মানে साहब आपके घर में क्या कोई पूजा पाठ नहीं करता, आप लोग क्या भगवान में विश्वास नहीं करते। তখন অর্ণব বলছে, কেন কেন এই কথাটা বলছে, বলছে না, জেনারেলি আমি যে কাজও করি বা অনেক ব্যাচেলার ছেলের বাড়িতেও কাজ করেছি, অ্যাটলিস্ট একটা ঠাকুরের ফটো তো রাখে, তুমি তো কোনো কিছুই রাখোনি, তোমার কি এই ঘরে ভয় লাগে না। তো তখন বলছে, তুমি কেন এই কথাটা বলছো, ভয় লাগে না, বলছে না তুমি বলছো ঘুমোতে পারছো না, তো নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য তো ঘুমোতে পারছো না, না ওটার জন্য বললাম যখন তবিয়ত খারাপ নাকি, তুমি বললো না তোমার তবিয়ত খারাপ না, তো হয়েছেটা কি। তো বলছে না কিছু না, মানে ও না, ওর যে এই সিচুয়েশনটা হয়তো ওনার সামনে আনতে চাইছে না, সবাই তো পট করে সবার সামনে ওপেন হতে পারে না, অর্ণব হতে পারেনি। হ্যাঁ, ঠিক আছে, ওই দিন তো মানে বিমান তোমার গাড়িতে উঠে গেছে, তখন ফোন করছে, বলে দাদা ভাই আমি উঠে গেছি, হ্যাঁ চিন্তা করিস না, আসছি। তো বলছে ঠিক আছে, খুবই ভালো কথা। তো বিমান সেদিন তোমার ইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর ওর একটা কোথাও না কোথাও স্বস্তি পাচ্ছিল, যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না, ভাই তো আসছে। তো হ্যাঁ, বিকেলবেলা ভাই এসছে, ও বাস স্টপ থেকে ভাইকে নিয়ে এসে ঘরে ঢুকেছে, এবং ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে, মানে হ্যাঁ দিদিকে বলা ছিল যে আমার ভাই আসবে, আজকে কিন্তু একটু খাওয়াটা বেশি করে বানাবে, and বাইরে থেকেও কিছু টুকটাক কিনে নিয়ে এসেছিল, ভাই আসবে বলে কথা প্রথমবার। তো ভাই তো ঘর দেখে বহুত খুশি, বিমান বলছে যে আমি এত খুশি হয়ে গেছি, রুমকি দিয়ে এত বড় বড় ঘর। তো আমি দাদাভাইকে বলছি মার পাটা ঠিক হলে মাকেও নিয়ে আসবো, মাও দেখবে খুব ভালো বাসবে, একে তো নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবে, আর তোর ঘরগুলি কি বড় বড় বিশাল বিশাল, ভালো লাগছে রে। হ্যাঁ, তো ইন দ্যাট টাইম তো বলছে যে ঠিক আছে মাকে একটা ভিডিও কলিং করি, করে দেখাই। তো তখন মাকে ভিডিও কল করছে, দুই ভাই কথা বলছে, হ্যাঁ ধরো ডাইনিং টেবিলে, এরকম করে ডাইনিং টেবিলে তোমার মোবাইল স্ট্যান্ডে মোবাইলটা রেখে দুই ভাই কথা বলছে। তখন হঠাৎ ওর মা বলছে, কি রে তোর হাউস হেল্প এখনো যায়নি। বলছে হাউস হেল্প যায়নি মানে, ও তো কাজ টাজ করে চলে গেছে, ওর কাছে একটা চাবি থাকে, আমার কাছে একটা চাবি থাকে, তো ওদের পিছনে মেয়েটাকে। তো বলার সঙ্গে সঙ্গে দুই ভাই না এরকম টার্ন নিয়েছে, বলছে কোন মেয়ে, কোনো মেয়ে তো নেই, বিমানও বলছে কোনো মেয়ে তো নেই দাদা ভাইয়ের ঘরে। বলছে না, এর আগের দিনও দেখেছি, এর আগেও যখন ও বিকেলবেলা আমার সঙ্গে মানে অফিস থেকে এসে কথা বলতো, তখনও ওই মেয়েটাকে দেখেছি। আমি ভেবেছি হাউস হেল্প বোধহয় রাত্রেও কাজ করতে এসছে। তো তখন অর্ণব বলছে, ও মা তুমি কি ভুলে যাও, আমি না বলেছি রাত্রেবেলা না, ও কথাই ছিল ও দিনে দিনে কাজ করে বেরিয়ে যাবে, রাত্রে আসবে না। বলছে হ্যাঁ, আমি ভাবলাম হয়তো আবার কোনো কিছুর জন্য এসছে, আমি এর আগেও মেয়েটাকে দেখেছি, ওই মেয়েটাকেই তুই মাত্র তোদের পিছনে দেখলাম। বলছে হতেই পারে না। তো সবাই মানে তখন মানে বিমান বলছে, কিরে দাদা ভাই কি 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 ব্যাপার স্যাপার কি, তখন অর্ণব বলছে দেখে নে তো কেউ আছে নাকি আমার সঙ্গে, তো আমার আর তোর সঙ্গে তো আমি মোটামুটি ফ্রি, আমার যদি সামওয়ান স্পেশাল থাকতো আমি তো নিশ্চয়ই তোকে বলতাম, আর আমার গার্লফ্রেন্ড ঘরে রেখে কি আমি তোকে ডাকতে যাব, তোকে নিয়ে আসবো আমার বাড়িতে। হ্যাঁ, তো বলছে না, আর আর তাছাড়া তো আমি তো রুমগুলি দেখে তো এত খুশি হলাম, কাউকে তো দেখলাম না। তখন বিমান বলছে দূর মার, কি দেখতে কি দেখেছে, হ্যাঁ হয়তো আমাদের লেগ পুল করছে। যাই হোক, সেই দিন বিমানের সঙ্গে বিমান আরো দাদাভাই ঘুমিয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছে, দুই ভাই অনেক দিন পরে দেখা হয়েছে, অনেক দিন মানে ধরো দেখো 18-19 দিন, ওদের জন্য তো অনেক দিনই, তো কথাবার্তা বলছে, মায়ের মায়ের কথাবার্তা বলছে। তো দুই ভাই কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে, হঠাৎ বিমান প্রচন্ড জোরে চিৎকার, দাদা ভাই দাদা ভাই দাদা ভাই। তো ও ধরপড় করে উঠেছে, কি হয়েছে কি হয়েছে। বলছে আমার গলা চেপে ধরেছে, দেখ আমার গলা চেপে ধরেছে। বলছে কে চেপে ধরেছে, কেউ নেই। বলছে দাদা ভাই তুই বিশ্বাস কর, আমার গলায় আমি শ্বাস নিতে পারছি না, তুই দেখ গলা চেপে ধরেছে। সঙ্গে সঙ্গে মোবাইলে তোমার জিরো পাওয়ার তো অন ছিল, মোবাইলের ফ্ল্যাশ অন করলো, প্লাস টিউব অন করে দেখলো, কেউ ছিল না, বাট বিমানের গলায় কিন্তু পুরোপুরি আঙ্গুলের ছাপ। তখন অর্ণব বলছে, তুই ভাই নিজের গলা নিজে ইয়ে করিসনি তো। বলছে দাদা ভাই তুই পাগল হয়েছিস, তুই পাগল হয়েছিস, আমার গলা আমি এত জোরে চাপবো তোর মনে হচ্ছে। তো ইয়ে বলছে যে, অর্ণব বলছে যে হতে পারে কিছু একটা তো প্রবলেম হয়েছে, তুই ভয় পাস না। তো বলছে যে ঠিক আছে তুই টিউবলাইটটা অন করে রাখ, হ্যাঁ না হলে আমার ঘুম আসবে না, আমার প্রচন্ড ভয় লাগছে, আমার গা শিউরে উঠেছে, এরকম ভাবে আমার তো জীবনে কোনোদিন এরকম হয়নি। তো অর্ণব না অনেক কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেছে, কারণ বেচারা ভয় পেয়ে যাবে, এবং পরের দিন ওর অফিস আছে, মঙ্গলবার দিন অফিস আছে। তো ঠিক আছে,
পরের দিন সকালে ওকে বুঝিয়ে টুঝিয়ে, হ্যাঁ, দিদিকে বললো ভাই থাকবে, তুমি একটু বেশি করে রান্না করো, দুপুরে যাতে ও খেতে পারে। তো ঠিক আছে চলো। তো দিদি রান্না ঠান্না করে চলে গেছে। বিকালবেলা দাদা ভাইয়ের আসতে দেরি আছে, ও ঘুমোয়নি আর কি। হ্যাঁ, তোমার যেহেতু বিমানের না ঘুম আসছিল না, একটা মানে আগের দিনে এক্সপিরিয়েন্সটা ওর মাথার মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, ওর ঘুমই আসছে না। ও কিচেন রুমে চা বানাতে গেছে। ও চায়ের জন্য না, মানে চায়ের হয় না, অনেকে দেখবে, এটা আমারও অভ্যাস আছে, চা মানে ধোয়া সসপ্যান হলেও না আমি একবার ধুয়ে নিই। হ্যাঁ, সিঙ্কে ধুয়ে তারপর ফিল্টারের জল দিই, তারপর চাটা বানাই। তো বিমান বলছে আমি জাস্ট সিঙ্কে, জানো তো রুমকি এরকম করে ধুতে গেছি, আমার মনে হচ্ছে কি আমার মাথাটা এরকম করে চেপে না কেউ এরকম করে সিঙ্কের মধ্যে মানে জোরে, আমি না মাথাটা না এদিকে করতে পারছি না এদিকে করতে পারছি, আর আমার এতটা প্রেসার দিয়ে এরকম করছে না, মানে মনে হচ্ছে কি আমার সিঙ্কের মধ্যে আমার মুন্ডুটা ঢুকিয়ে দেবে। মানে আমি বলছি আমি বাপের জন্মেও ওই প্রথম ওই লাস্ট এরকম কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না, ওই দিন আমি জানি আমার ঘরে কেউ নেই, আর আমি দেখছি যে আমার পেছন দিকে এরকম করে প্রেসার দিতে 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 পুরো সিঙ্কে ঢুকিয়ে দিচ্ছে। আমি এতটা ভয় পেয়ে গেলাম, আমি না প্রচন্ড জোরে চিৎকার করে উঠলাম, হ্যাঁ কে কে কে, হ্যাঁ। যেই বড় জোরে চিৎকার করলাম, দেখলাম যে জিনিসটা মানে চলে গেল, না আমি মাথা উঠাতে পারি, আমি সঙ্গে সঙ্গে পিছন ঘুরে দেখলাম কেউ নেই। সঙ্গে সঙ্গে দিদি ভাই আমি মোবাইলটা নিলাম আর দাদা ভাইকে ফোন করলাম যে দাদা ভাই আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। বলে কেন? বলছে আমার সঙ্গে আবার একটা ইনসিডেন্ট হয়েছে, দেখ ঘরে তো আমি একা আছি, আমি চা বানাতে গেছিলাম, তুই আসতে দেরি আছে, ভাবলাম তুই আসার আগে এক কাপ খেয়ে নিই আমি। আমার না কেউ মনে হচ্ছে কি পুরো মাথাটা যেমন আমার সিঙ্কে ঢুকিয়ে দেবে, আমি বাইরে বেরিয়ে যাচ্ছি বলে ও বাইরে যতক্ষণ না অর্ণব আসছে, ও বিমান কিন্তু ওইখানেই দাঁড়িয়েছিল। তো বিমান বাইরেই বলছে দাদা ভাই কিছু একটা প্রবলেম আছে এই ঘরে, তুই এতদিন থাকছিস কিভাবে? তখন অর্ণব বলছে যে দেখ আমার অসুবিধা হচ্ছিল বলেই তোকে ডেকেছি, আর আমি ভেবেছিলাম এটা বোধহয় আমার, যেহেতু আমি একা থাকছি নতুন একটা জায়গা, আমি হ্যালুসিনেট করছি বা আমার কোনো মানসিক বিকার হয়েছে। তখন বলছে দাদা ভাই তুই পাগল হয়েছিস, তোর মানসিক বিকার হবে? মানসিক বিকারের ইয়েরা কি এত ভালো চাকরি করে বা এত ভালো পড়াশোনা, তুই তো আমার থেকেও কত ভালো পড়াশোনা, তুই কতটুকু বিজ্ঞান মনস্ক ইয়ে থাকে চিন্তাধারা রাখিস, আর তুই যখন, তোর সঙ্গে যখন এরকম হচ্ছে তোর তো বোঝা উচিত ছিল। তো বলছে দেখ ভাই আমি তো কোনোদিন এগুলো ফেস করিনি, তাই তোকে ডেকে এনেছি যে আমি আমাকে নিজেকে পরীক্ষা করার জন্য, যে আমি ভাবছি এটা আমার ভুল। তখন বিমান বলছে না দাদা ভাই এটা তোর ভুল হতে পারে না। তো বলছে যে ঠিক আছে কি করা যায়। তখন অর্ণব একটা গুড নিউজ দিল যে আমরা এমনিও কালকে কালকে আমাদের বেরোতে হবে, কালকে অফিস করে বিকেলে বেরিয়ে যাবো, কারণ পরশুদিন সকালবেলা আমাদের ট্রেনিং রেখেছে কলকাতার ইয়েতে, এতদিন ওয়েটই করছিলাম। তো বলছে আজকে রাত কি করে কাটাবো। তো বলছে যে আজকে লাইট টাইট জ্বালিয়ে দেবো আর ভগবানের নাম শুনবো। হ্যাঁ, ঠিক আছে। ওর ওর মাকে কিন্তু কিছু বলেনি, যেহেতু ওনার পা ভেঙে গেছে, আর দুই ছেলে যে এরকম বিপদে শুনলে কোন মা ঠিক থাকতে পারে তোমরা ভেবেছো? তো যাই হোক, তখন না একবার বিমান নাকি আফটার ডিনার ওর দিম্মাকে ফোন করেছে, দিম্মাকে ফোন করে বলছে দিম্মা তুমি না মাকে কিছু বলবে না, হ্যাঁ দাদা ভাইয়ের ঘরটাতে না যেন প্রবলেম আছে। তো কিছু কিছু বলেছে, সব বলেনি, দাদা ভাই ওই প্রবলেম ফেস করছিল বলেই আমাকে ডেকেছে, কিন্তু দিম্মা আমি তো কাল রাত্রেও ফেস করেছি এরকম এরকম, আজকেও আমার সঙ্গে এরকম হয়েছে। যাই হোক ভালোর মধ্যে এটাই যে মানে আমি আমরা কালকে আসছি আর কি, দাদা ভাইয়ের ট্রেনিং এর ডেটটা পড়ে গেছে, আর দাদা ভাইও খুব মানে এগুলি বেচারা এগুলি এতদিন ধরে সহ্য করছিল, আমাদেরকে বলেনি, যেহেতু মার শরীর খারাপ ছিল বলে বলেনি। কষ্টও লাগছে। তখন দিম্মা বলে যে তুই একটা কাজ কর, আজকে রাতটা থাকতে লাগবে, তুই ঠাকুরের নাম আস্তে করে ঠাকুরের গান চালায় রাখিস। তখন বললো যে হ্যাঁ দিম্মা আমরা ওটাই ভেবেছি, যে ওরকম করে ঠাকুরের গান চালিয়ে রাখবো। তো সারা রাত ঠাকুরের গান চলেছে, অ্যান্ড দেখবো একটু ঢুলুনি তো আসে। রাত্রেবেলা সেদিন রাত্রে এত ঝোড়ো হাওয়া দিয়েছে পুরো কারেন্ট অফ। তো মোবাইলের চার্জেরও একটা ব্যাপার আছে, যাই হোক যতক্ষণ চার্জ ছিল ততক্ষণ কিন্তু গান শুনতে শুনতে ওই ধরো 2:30-3টে অব্দি ওরা জাগা ছিল এবং গান শুনছিল। তারপর সবারই না এত কষ্ট করে এসছে বেচারা, টায়ার্ড হয়ে গেছে অফিস করে, সবারই তো ঘুম লাগবে। তো দাদাভাই আগেই ঘুমিয়েছে, বিমানেরও জাস্ট চোখটা লেগে গেছে। ইন দ্যাট টাইম বিমান দেখছে একটা মেয়ে, সে বিমানকে এসে বলছে তুই ইহা কিউ আয়া তু চালা যা ইহা সে, তুই ইহা কিউ আয়া তু চালা যা ইহা সে বলে না একদম পুরো হাতটা যেমন ও বিমানের পুরো মুখে স্ক্র্যাচ করতেই যাবে। স্বপ্নে বলেছে, স্বপ্নে এরকম করে এসছে না, আমি এরকম করে ভয়ে কেঁপে উঠেছি। উঠে দেখি না ওটা আমার স্বপ্ন, এবং জাস্ট ভোর 5টা বাজেও নি, 5টা বাজতে 5 ওরকম। যেহেতু বলছে এক একটা মুহূর্ত কিভাবে কেটেছে তার মানে বুঝে যাও আমাদের।
তো উঠেছে, উঠে দাদাভাইকে ঘুমোতে দিয়েছে। আর ওর না কিছুতেই সাহস হচ্ছে না যে দাদাভাই, কারণ যেহেতু দিনের বেলা ওর সঙ্গে এই কাণ্ড হয়েছে, ও একা থাকবে। তো দাদাভাইকে একটা সাজেশন দিল যে দাদাভাই, আমি না তোর সঙ্গেই বেরিয়ে যাই, এবং এই একটা দিনের জন্য, মানে শুধু দিনটার জন্য আমি কোনো হোটেলে স্টে করে যাই, আমি না একা ভয় পাচ্ছি। তখন অর্ণব বলছে, না আমি ওটাই ভেবেছি, আমি তো ভেবেছিলাম তোকে অফিসে নিয়ে গিয়ে অফিসের রেস্টরুমে তোকে বসাবো। হ্যাঁ, তুই রাত্রে যদি না ঘুমিয়ে থাকিস তাহলে তুই হোটেলেই উঠে যা। ঠিক আছে। তখন বিমান যেতে যেতে বললো, দাদা ভাই তোর এখানে তোর এই বাড়ির খবরটা কে দিয়েছিল? বলছে বাড়ির খবরটা কে দিয়েছিল মানে তোর আমাদের হোটেল, আমি যে হোটেলে ছিলাম, যেহেতু ওই মামার বাড়ির থেকে তার খবর আসেনি। হ্যাঁ, এই বাড়িটা হয়ে যাওয়ার পর ও 1 সপ্তাহ থাকার পরে বলেছে না বাড়ি একটা আছে, তো অলরেডি এখানে 2 মাসের অ্যাডভান্স দেওয়া আছে, আর বাড়িটা তো তখন অব্দি ঠিক ছিল, কেনই বা চেঞ্জ করবে, তাই না? তো তখন ওই মানে বিমানকে বলে হোটেলের বয় একজন চেনা পরিচিতকে দিয়ে আমার এই ঘরটা দেখেছে, ভালো লেগেছে এবং নিয়ে নিয়েছে, এবং এর আগে নাকি ভাড়াটিয়া ছিল। বলছে কত আগে ভাড়াটিয়া ছিল? তো বলছে সেটা তো বলতে পারি না। বলে তুই তো একটু খোঁজ খবর নিবি। বলছে কার থেকে খোঁজ খবর নেবো, কাউকে তো চিনি না, পাড়া প্রতিবেশীকে তো চিনি না। তখন অর্ণবকে ওর ভাই বললো যে দাদা ভাই, এখানে যে গ্রসারি বা ওইসব গ্রসারি বা ওই যে পান বিড়ি সিগারেটের যে দোকানগুলি থাকে, ওগুলি ইনফরমেশন নেওয়ার জন্য প্রচন্ড পারফেক্ট হয়, এবং ওদের কাছে কিন্তু মানে ইনফরমেশন থাকে, এবং যদি কোনো প্রবলেম থাকে ওরা কিন্তু বলে ওদের, যেহেতু অনেক দূর থেকে আসে, সহৃদয় ব্যক্তিও তো আছে বলে ওই পৃথিবীতে। তো যাই হোক, কথা বলতে বলতে যা হওয়ার তো হয়ে গেছে। বলছে এখন কি করার? বলছে আগে কলকাতায় তো যাই। তো কথা বলতে বলতে মানে বিমানকে একটা হোটেলে রেখে ও ইয়েতে গেছে, অফিসে গেছে। অফিসে দেখি বিমানের ফোন। উঠে বলছে কি হয়েছে? ও তো ভয় পেয়ে গেছে। আবার তুই ভয় পেয়েছিস নাকি? বলছে না, তুই ওই আমার মাথার মধ্যে তুই যে কথাগুলি বললি, আমার মাথার মধ্যে না অনেকগুলি কথা আছে। আচ্ছা দাদা ভাই, তোকে যে যেই হোটেলে উঠেছিস নামটা তো জানিস? বলছে হ্যাঁ জানি। বলছে ওই হোটেলের বয়টাকে ধরলে হয় না, যে কোন বাড়িতে আমাদেরকে পাঠিয়েছে? বলছে ঠিক আছে আমি এসে নিই। এখন তো আর ওকে ধরলেও কোনো লাভ নেই, মানে এখন ধরার সময়ও নেই, সত্যি কথা বলতে গেলে আমাদের যেতে হবে অফিস করে। তো আমি এসে নিই, তারপর দেখা যাক। বলছে আসলেও তুই কিন্তু ওই বাড়িতে উঠবি না, তুই কিন্তু হোটেলে উঠবি। এই বাড়িতে মোট কথা তুই যেতে পারবি না, আমি একা দিনের বেলায় যা ফেস করেছি, তুই কিন্তু যাবি না। মা শুনলে তো মানে তোকে হয়তো আসতেই দেবে না এখানে। তো যাই হোক, ওই কাজ টাজ মিটিয়ে ওরা তোমার কলকাতার উদ্দেশ্যে রওনা দিল, নাইট সুপারে উঠলো, এবং পরের দিন সকালবেলা কিন্তু কলকাতায় এসে পৌঁছালো। তোমাদের কি মনে হয় শেষ ঘটনা? না, এত তাড়াতাড়ি শেষ হবে না। আমি লাইভেও বলেছিলাম একটা মারাত্মক ভয়ঙ্কর লেন্দি বড় ঘটনা এসছে, এটাই সেটা। কলকাতায় তো এসে গেল, এবং অনেকদিন পরে মাকে পেয়েছে। হ্যাঁ, মাও অনেকটা সুস্থর দিকেই, দিম্মাকে পেয়েছে, খুব খুশি, খুব খুশি ওরা। তো হঠাৎ দিম্মা বলে কি, ওই তুই কাকে নিয়ে এসছিস? বলছে কাকে নিয়ে এসছিস মানে? বলছে যে তোরা যখন মানে ইয়ের থেকে গাড়ির থেকে নামলি, তোরা উপরে উঠে আসলি, দেখি একটা মেয়েও তো গাড়ির থেকে নামলো। বিমান আর অর্ণব না এরকম মুখের দিকে তাকাতাকি করছে। বলছে আমরা কার সঙ্গে আসিনি। বলছে কার থেকে সঙ্গে শেয়ার করে আসিস মানে? ইয়ে ভাবছে যে অনেক সময় শেয়ার করে না, যে হয়তো কোনো মেয়ে, এই স্থানীয় মেয়েই শেয়ার করে এসছে হয়তো একসঙ্গে, ওলা উবের করেই এসছে বাস স্টপ থেকে। তো বলছে না, কেউ আসেনি। তো দিম্মা না চুপ হয়ে গেছে, যেহেতু বিমান একটু কথা বললো। তো যেহেতু ওরা দুই নাতি এসছে, দুই নাতির নজর পুড়িয়ে দিয়েছে, এবং বলছে যে শুকনা লঙ্কা পুরোচ্ছে রুমকি দিয়ে, এক ফোঁটা গন্ধ নেই, মানে 3টা শুকনা লঙ্কা আর শস্য, হ্যাঁ এক মুঠি শস্য নিয়ে এরকম করে পুরো ওদের অরা ক্লিন করার জন্য, বা অরা ক্লিন এখন আমরা আমাদের ভাষায় বলি, তা আমাদের ঠাকুমা দিম্মারা বলতো নজর বুলানো। হ্যাঁ, পান বুলানো, নজর বুলানো। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে কিন্তু পান দিয়েও করে, যেটা আমি আমার মেয়েকেও করি, বা আমার মা আমার কেউ করে দেয়। হ্যাঁ, শুকনা লঙ্কা 3টা পান দিয়ে, 3টে শুকনা লঙ্কা একটা পান, পুরো এরকম করে নজর বুলিয়ে ওটা গ্যাসের চুলে পুরো পুড়িয়ে, ওই যে অ্যাশ গুলি আছে না, ওটা কিন্তু তোমার ডাস্টবিনে, ইয়ে ডাস্টবিনে আর কি, মানে হয় না ফ্লাশ দিয়ে পুরো নর্দমাতে যাতে চলে যায়, ওটা আর কি অ্যাসিওর করা। ঠিক আছে বলে এক ফোঁটা, বলে 3টা শুকনা লঙ্কা, একটা শুকনা লঙ্কা ডালে ফোড়ন দিলে কেমন হাঁচি আয়, একটাও হাঁচি আয়নি আমাদের। ঠিক আছে, গেল। একদিন ওর মা ডেকে বলে যে বিমানকে বলছে যে আমার তো পাটা ভাঙা, তোরা না একটু অমুক, মানে একটা খুব রিনাউন একটা নাকি কালী মন্দির আছে কলকাতায়, কালীবাড়ি আছে, বলছে ওখানে পুরোহিতের কাছে অর্ণবকে নিয়ে যেত। বলছে কেন? বলছে অর্ণব না সেদিন আমার ঘরে আসছিল, অর্ণবের ছায়ার সঙ্গে না আমি একটা ফিমেল ছায়া, মেয়ে মানুষের ছায়া দেখেছি, বাট আমার ঘরে তো এক মা আর আমিই মেয়ে, আর তো কেউ মেয়ে নেই। অর্ণবকে কিছু বলিনি। বিমান বাবা রে, আমার খুব ভয় লাগছে, তুই নিয়ে যা, দিম্মাকেও নিয়ে যা।
তখন বিমান ওর মাকে তখনও কিছু বলেনি, কারণ আন্টি তখনও পুরোপুরি ঠিক হয়নি। এদিকে অর্ণবের সঙ্গে কি হচ্ছে, অর্ণব তো বাড়িতে এসছে, নিজের যে ব্যাগ ঠেক ওগুলি তো আনপ্যাক করবে না, ইয়ে ঠিয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখেছে, এবং দুই ভাই ঘুমিয়েছে। পরের দিন সকালে উঠে দেখে যেই ব্যাগ ওর কি ও স্টিল আলমিরার উপরে উঠিয়ে রেখেছে, কারণ 10 দিন ওর ট্রেনিং চলবে, এখন তার উড়িষ্যা যাচ্ছে না। ওই ব্যাগ দেখে একদম পুরো দরজার সামনে, এবং ওখানে ওর কাপড় জামা, অ্যাজ ইফ মানে ওর রেডি যাওয়ার জন্য। ইনফ্যাক্ট সেদিন ও অর্ণব একটা স্বপ্নও দেখে, একটা মেয়ে এসে ওকে বলছে যে তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি, জলদি আ যাও, मैं ওয়েট कर रही हूँ, क्यों छोड़ के चले गए। মানে কি বলবো, মানে এইগুলি অর্ণব যখন বিমানকে বলে, বলে আজকেই চল, আজকেই চল, বলছে আমার ট্রেনিং চলছে। বলছে যে ট্রেনিং চলছে, ঠিক আছে সবকিছু আছে, ঠিক আছে ট্রেনিং শেষ হওয়ার পর আমি তোর অফিসে যাব, তোকে একবারে আমি মন্দিরে নিয়ে যাব। তো সেই দিনই মন্দিরে নিয়ে যায়, বিকেলবেলা ওর ট্রেনিং, মানে বিমান পৌঁছে গেছে, দিম্মা যায়নি, বিমান পৌঁছে গেছে ওর ট্রেনিং ইয়েতে, মানে হেডকোয়ার্টারে, হেড অফিসে আই মিন টু সে। ওখানে মন্দিরে নিয়ে গেছে, মন্দিরে নিয়ে গিয়ে পুরোহিত তো দেখেই বলছে, হ্যাঁ একটু দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা বলে উনি না মায়ের জল নিয়ে এসে দুইটাকে ছিটা দিয়েছে, স্পেশালি অর্ণবকে বেশি করে ছিটা দিয়েছে, বলছে এখন আসো। তো এসে এসে না বসছে, বসে বলছে কি যে কিছু কথা আছে, বলছে বুঝে গেছি কি কথা বলবে, ওটার জন্যই তো তোমাদেরকে গঙ্গা ওই জলের ছিটাটা দিলাম, না হলে তোমরা মন্দিরেই আসতে পারতে না, স্পেশালি ও তো আসতে পারতো না, ওর পিছনেই তো লেগে আছে। মানে উনি নাকি তরতর করে করে সবকিছু বলে দিচ্ছে। বিমান বলছে কি রুমকি দিয়ে আমি না করে তাকিয়ে আছি, আমরা তো কিচ্ছু বলিনি ওনাকে, উনি কিভাবে জানলেন এত সব কথা, বলে এরকম করে করে বলে দিচ্ছে। তারপর না বলছে যে তুমি যেখান থেকে এসছো কিন্তু তোমার পিছু নিয়েছে। তখন ওনারা খুলে বললেন যে এরকম এরকম উড়িষ্যার এক বাড়িতে ছিলাম, তো ওখান থেকে ওখানে এরকম এরকম অনুভূতি হয়েছে, শুধু আমার না আমার ছোট ভাই গেছিল 2 দিন মাত্র থেকেছে, ওর সঙ্গেও কিন্তু এরকম ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। তো বলছে যে তুমি ওই বাড়িতে আর যেও না, চাকরি করবে ঠিক আছে ফাইন, কিন্তু ওই বাড়িতে যেও না, যা জিনিস পড়ে আছে পড়ে থাকুক সব, মানে আগে অন্য বাড়ি দেখো, তুমি যেও না, আগে তোমার ভাইকে দিয়ে আস্তে আস্তে তোমার মালপত্রগুলি ইয়ে করিও, শিফট করিও। তো উনি কিছু টোটকা দিলেন। তারপর বলছে যে ঘরে একটা হোমযজ্ঞ করতে হবে। তো বলছে যে আমার মায়ের তো পা ভাঙা, এগুলি কে করবে। তো বলছে ঠিক আছে, তোমরা অ্যারেঞ্জ করে রেখো, বাসনপত্রগুলো অ্যারেঞ্জ করে রেখো, আমার মানুষ গিয়ে মানে যে পুরোহিত যাবে ওর সঙ্গে হেল্পার পাঠিয়ে দেবো, ওকে একটু দক্ষিণা দিয়ে দিও, ওরা তো ওইগুলি করেই রুজি রুটি খায়, ওকে একটু দক্ষিণা দিও, ওই সবকিছু করে নেবে। তো ওনারাই নাকি এত সুন্দরভাবে পূজা পাঠ করেছে, ওইখানেই যে শেষ হলো ব্যাপারটা, আর কিন্তু আর যায়নি। কিন্তু ওরা এটা জানে না যে ওই আত্মাটা মুক্তি পেয়েছে কিনা, ওই রিস্ক নেওয়ার কারোর সাহস ছিল না বলে কিন্তু অর্ণব আর ফেরেনি। অর্ণবের বাবা এবং বিমান গিয়ে ওখানে ফ্রিজ ট্রিজ সব শিফট করিয়েছে। কোথায় শিফট করিয়েছে, মামার কাছে আবার ফোন গেল, মানে ওর বন্ধুর মামার কাছে, যে মামা এরকম এরকম ওই বাড়িটা আছে নাকি, মানে যে বাড়িতে গেছে ওই বাড়িতে প্রবলেম হচ্ছে। বলছে হ্যাঁ ওই বাড়িতে, ওই বাড়িটা দাঁড়া, সঙ্গে সঙ্গে ফোন করে বললেন হ্যাঁ হ্যাঁ আছে, এখনো ভাড়া হয়নি। বলছে ভালো তো, আমার না এরকম এরকম এই বাড়িতে অনেক রকমের ভৌতিক উপদ্রবের আমি শিকার হয়েছি, আমি জানি আপনি শুনলে হয়তো হাসবেন। বলছে না না হাসবো না, এরকম হতেই পারে, এরকম ভৌতিক বাড়ি কি নেই নাকি, সব জায়গায় তো আছে। মামা উল্টা যখন কথা বললো তখন সাহস বের হলো। তো বলছে কোন জায়গায় আছিস। তো বলছে আমি ওরকম একটা নগর, একটা পাড়ার কথা বললো, ওইখানে মানে মালিকের নাম উমুক, উড়িষ্যা উড়িয়া ভদ্রলোক। বলছে বলছে যে আমি জানি না এই বাড়িটাই নাকি ওই বাড়িটা, বাট আমরা না খুব একটা শুনেছিলাম, যেহেতু মানে ওই মামার বাড়ি থেকে, মামার পাড়ার থেকে অর্ণব যেই পাড়াতে থাকে হার্ডলি ওয়াকিং ডিস্টেন্স ধরো 8 থেকে 9 মিনিট, মানে হেঁটেই আসা যাবে, যেহেতু ওই মামারা থাকে না বলে। না হলে তো হয়তো যদি থাকতো আপ ডাউনও অনেকবার হতো। বলছে অমুক পাড়াতে না একটা কিন্তু খুন, মানে একটা মেয়ে থাকতো চাকরি সূত্রে এসে, এবং সেখানে নাকি একটা মানে ওকে নাকি কুপিয়ে হত্যা করা হয়। যাই হোক, যে হত্যা করে সে পুলিশ ওকে পেয়ে যায়, গ্রেফতার করে। মানে আইন তো আইনের পথেই চলবে, তার খুব মানে সাজাও হয়, খুব বড়সড় সাজা হয়। হ্যাঁ, এবং সেটা জানা গেছিল কি মানে বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড, বুঝেছো, ওই ঝগড়াঝাটি হওয়ার পর মানে ও ব্রেকআপ করে নিয়েছিল, এবং ছেলেটা সেটা সহ্য করতে পারেনি বলে এসে ওর বাড়িতে এরকম করে মানে কি মেরে গেছে ওকে। তো বলছে যে তারপর ওই কথা শুনেছি, কিন্তু ভৌতিক কিনা সেটা আমি জানি না। হ্যাঁ, তো বলছে না এরকম উপদ্রব হয়েছে। বলছে ঠিক আছে, তো এখন তো ওই ঘরটা, বলছে আমার না, আমি কিন্তু আর একা থাকবো না, আরো ভাড়াটি আছে নাকি। বলছে ভাড়াটা কেন, মালিকই থাকে, কোনো চিন্তা নেই, হ্যাঁ ওই বাড়ি ভালো আছে, আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি, হ্যাঁ কারণ ওরা আমার চেনা পরিচিত। তো মামা যখন এই কথা বললেন সাহস হলো। তারপর কিন্তু দিম্মা, অর্ণবের মা ছিলেন, ওরা তিনজন গিয়ে
অর্ণব আর ওই বাড়িতে যায়নি, বিমান এবং বিমানের বাবা শিফট করলো ওই বাড়ি থেকে ওই বাড়ি। অ্যান্ড তারপর অবশ্য অর্ণবের সঙ্গে কোনো রকমের প্রবলেম হয়নি। তো কিরকম মারাত্মক ঘটনা ছিল বলো তো, আমার সত্যি খুব দারুণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ বিমান, এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রচন্ড অদ্ভুত একটা ঘটনা ছিল, কেমন লাগলো বলো? যারা পাঠাতে চাইছো পাঠিয়ে দিও, আমি কিন্তু বসে আছি। হ্যাঁ, আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে এই ঘটনাটা শুনে বলছে এরকম হতে পারে নাকি, এরকম তো অনেক আছে। হ্যাঁ, হতে পারি কি না পারি সেটা তো আপনাদের উপর নির্ভর করছে, আপনারা মানেন কি না মানেন। কিন্তু যারা না মানেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা কথায় গল্প পুতুল আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, আর কিছু না। তো চলো বন্ধুগণ, না না, চলার আগে জীবনের 1001 গল্পও দেখতে ভুলো না, ওখানে প্রচুর ঘটনা অলরেডি আমি পাবলিশ করে রেখেছি, ওগুলি দেখতে পারো। এবং নিত্য নতুন তো দেবো আমি, আস্তে আস্তে শুট করছি, তো ওটাও দেখতে ভুলো না। এভাবেই পাশে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, হাই বাটন প্রেস করতে ভুলো না। এবং শনি এবং মঙ্গলবারে লাইভে আসছি এখন আমি, এবং শুক্রবারে দুপুর 3টায় কিন্তু চলে আসে আমাদের এপিসোড। আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।